মমতার বিশ্বাসযোগ্যতা ভারতীয় রাজনীতিতে তলানিতে চলে গেছে। মমতাকে সঙ্গে নিয়ে রাজনীতি করাটা সবসময় রিস্ক আছে। তৃণমূলও যে ভোট পায়নি এমন তো নয়, 41% ভোট তো কম নয়, তো তারপরেও একটা অস্তিত্ব সংকটের লড়াই লড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দল বদল করিয়ে একেবারে সরাসরি বিজেপি হয়তো নিতে পারছে না। চুরি দুর্নীতি সবাই করে, চুরি দুর্নীতি এখন ইস্যুই না। বিজেপির সঙ্গে হাত মেলানো, কখনো কংগ্রেসের সঙ্গে হাত মেলানো, মমতা ব্যানার্জি যে রাজনৈতিক কর্মকাণ্ড, এটা গবেষণার বিষয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর 1 মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। এখন এক প্রকার অস্তিত্ব সংকটের লড়াই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই অনেক কারণ ব্যাখ্যা করছেন, বিশ্লেষণ করছেন যে কেন তৃণমূলের এই অবস্থা হলো। তবে তার মধ্যে অন্যতম একটা কারণ দমন পীড়ন যে নয় তা কিন্তু বলা যায় না। আমাদের সঙ্গে রয়েছেন অম্বিকেশ মহাপাত্র, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। তার সঙ্গে কথা বলবো। আপনারা অনেকেই হয়তো জানেন যে তাকে শুধুমাত্র একটি কার্টুন শেয়ার করার জন্য জেলে পর্যন্ত যেতে হয়েছিল। এই যে দমন পীড়ন, এগুলোও কি অন্যতম কারণ আজকে এই তৃণমূলের এই অবস্থার জন্য? না, শুধু দমন পীড়ন নয়, মমতা বন্দ্যোপাধ্যায় স্বঘোষিত সততার প্রতীক। তার নেতৃত্বে যে মা মাটি মানুষ সরকার পশ্চিমবঙ্গে 2011 সালে বিধানসভা নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনটা কিন্তু ছিল অবাধ শান্তিপূর্ণ নির্বাচন। অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী যে কোনো কারণেই হোক মমতা ব্যানার্জিকে নির্বাচনে জয়যুক্ত করে মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যে আসীন করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেস 1998 সালে তৈরি হয়েছিল কংগ্রেস ভেঙে, এবং কংগ্রেস ভেঙে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল তখন তিনি ছিলেন কংগ্রেসের সাংসদ, নির্বাচিত সাংসদ, এবং তার আগে তিনি কংগ্রেসের একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। অর্থাৎ তার রাজনৈতিক যে কর্মকাণ্ড 1970-এর দশক থেকে 1998 পর্যন্ত কংগ্রেসের, এবং 1998 সালে যখন কংগ্রেস ভেঙে নিজের নেতৃত্বে একটা দল তৈরি করলেন তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস দলটা যে তৈরি হয়েছিল সেই প্রসঙ্গে আজকের যে বিজেপি রাজ্যের, তার যিনি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি খুব স্পষ্টভাবে বলেছেন, কোনো লুকোছাপা নয়, রাগঢাক নয়, যে 1998 সালে কংগ্রেস ভেঙে যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল সেই সময় লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানিরা না থাকলে তৃণমূল কংগ্রেস নামক শিশুটি জন্মগ্রহণ করত না। এটা থেকে যেটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস দলটা যে তৈরি করা হয়েছিল কংগ্রেস ভেঙে, তার পেছনে বিজেপি আরএসএস এর একটা পরিকল্পনার সফল প্রয়োগ ছিল। এরপরে 98 সাল থেকে 2011 সাল অবধি তৃণমূল কংগ্রেসের যে কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড আমরা যা দেখেছি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের একমাত্র নেত্রী, সুপ্রিমো। তিনি যা বলবেন তার দলের সবাই সেটা নতমস্তকে মেনে চলবে, কোনো বিরোধিতা করার জায়গা নেই। এবং এটা আমার আপনার কথা নয়, এটা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি ছায়াসঙ্গী ছিলেন, কংগ্রেসের সময় ছায়াসঙ্গী ছিলেন, তৃণমূল তৈরি হওয়ার পরেও ছায়াসঙ্গী ছিলেন, তিনি হচ্ছেন আর কেউ না, সোনালী গুহ। তিনি 2011 থেকে 2016 বিধানসভায় ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন। তিনিও বলেছিলেন যে আমাদের দলে একটি পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। অর্থাৎ আমাদের যে ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, প্রজাতান্ত্রিক দেশ, জনপ্রতিনিধি নির্বাচন, গণতান্ত্রিক পরিবেশ, সেই সব নিরিখে তৃণমূল কংগ্রেস দলটি বেমানান। যে দলে কোনো গণতন্ত্র নেই, স্বৈরতন্ত্রই এখন একতন্ত্রই একমাত্র তন্ত্র, সেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে যদি একটা সরকার আসে, সেই সরকার গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে সংবিধান মেনে কাজ করবে, এটা অলীক কল্পনা। যারা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এলে রাজ্যে আরও বেশি উন্নয়ন হবে, আরও বেশি শিক্ষা সংস্কৃতির
উন্নয়ন হবে, আরও বেশি গণতান্ত্রিক পরিবেশ উন্নত হবে। সবাই তো পরিবর্তন চায় আরও ভালোর জন্য। কেউ যদি ভেবে থাকেন সেটা ভুল ভাবনা ছিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার যে রাজনৈতিক কর্মকাণ্ডের সংসদীয় নির্বাচনে যে অভিষেক পর্ব, 1984 সালে তিনি প্রথম সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করলেন প্রার্থী হিসাবে লোকসভায়, যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতিনিধি হিসাবে তিনি ভুয়ো ডক্টরেট ডিগ্রি ব্যবহার করেছিলেন। এটাকে একটা ছোট্ট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ভাবলে খুবই ভুল হবে। কারণ যিনি নির্বাচনে জনগণের কাছে যাচ্ছেন, নির্বাচক মণ্ডলীকে প্রতারণা করছেন ভুয়ো ডক্টর ডিগ্রি ব্যবহার করে, তিনি যা কিছুই করতে পারেন। এটা আমি একজন বিজ্ঞানের শিক্ষক হিসাবে খুব মনে করি। দ্বিতীয়ত, তিনি 2006 সালের যখন সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা গড়ে উঠছে, কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হচ্ছে, সারা রাজ্যে শিল্পায়নের একটা জোয়ার আসছে, পশ্চিমবঙ্গের অর্থনীতি আরেকটু উন্নত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তখন তিনি বিধানসভা চত্বরে ঢুকে সংবিধানের বই হাতে নিয়ে তার অনুগামী বিধায়কদের উত্তেজিত করে দিনের আলোকে গণতন্ত্রের পীঠস্থান বিধানসভায় আসবাবপত্র ভাঙচুর করেছিলেন। এবং তিনি সারা রাজ্য জুড়ে এই নেতাই, এই জ্ঞানেশ্বরী কাণ্ডের নাশকতা, এই নয়াচর নন্দীগ্রামে মাওবাদীদের সঙ্গে সেখানে একটা মুক্তাঞ্চল তৈরি করা, এই সিঙ্গুর থেকে টাটাদের নির্মীয়মান কারখানাকে তাড়ানো, এমনকি যেটা শালবনীতে একটা বৃহৎ ইস্পাত কারখানা গড়বার জন্য জিন্দালদের যে শিলান্যাস হয়েছিল, সেই শিলান্যাস থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের রাস্তায় মাইন বিস্ফোরণের ব্যবস্থা করা, এই মিলিয়ে একটা চরম নৈরাজ্য সৃষ্টি করে শিল্পায়নের যেটুকু সম্ভাবনা তৈরি হয়েছিল, কর্মসংস্থানের যেটুকু সম্ভাবনা তৈরি হয়েছিল, রাজ্যের আর্থিক উন্নতির যে সম্ভাবনা তৈরি ছিল, তাকে তিনি একেবারে গোড়াতেই কবরে পাঠিয়ে দিয়েছে। তো তার নেতৃত্বে যখন একটা সরকার আসবে, সেই সরকার গণতন্ত্র বিকশিত করবে, গণতান্ত্রিক পরিবেশে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এগুলো উন্নত হবে, এগুলো কখনো হয় না। এবং তার ফলে গত 15 বছরে আমরা দেখেছি যে ভোট লুট করা, তারপরে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা নেওয়া, মানে দুর্নীতি, দুষ্কৃতিরাজ, সব কিছুকে সরকারিকরণ করে, প্রাতিষ্ঠানিকীকরণ করে সামাজিকীকরণের দিকে চলে যাচ্ছে। কিন্তু সমাজ কখনোই, সব সমাজেই, সব কালে, সব দেশে চুরি, দুর্নীতি, রাহাজানি, হুমকি, নারীদের নিয়ে সমস্যা অল্প বিস্তর থাকে। এবং সরকারের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে, সমাজে যেগুলো অপরাধমূলক কাজ, সেগুলোকে নিয়ন্ত্রণ করা এবং সেগুলোকে নির্মূল করার চেষ্টা করা। এবং তার জন্যই পুলিশ প্রশাসন, তার জন্যই বিচার ব্যবস্থা, তার জন্যই সংশোধনাগার বা জেল, এই যে পরিকাঠামোগুলো আমাদের সরকারের রয়েছে। কেন রয়েছে? সমাজে যদি কোনো অপরাধ প্রবণতা না থাকে, কোনো চুরি, ডাকাতি, ছিনতাই কোনো কিছু না থাকে, তাহলে তো এগুলোর কোনো প্রয়োজন হয় না। কিন্তু এগুলো রাখা হয় কেন? সমাজে এইসব জিনিস অল্প বিস্তর থাকে। কিন্তু প্রশাসনের কাজ হচ্ছে এগুলোকে নিয়ন্ত্রণ করা, নির্মূল করা, নানা রকম পদক্ষেপ করা। কিন্তু আমরা দেখলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে মামাটি মানুষ সরকার এগুলোকে সরকারিকরণ করা, পরে সেটাকে প্রাতিষ্ঠানিকীকরণ করা, তারপরে সেটাকে সামাজিকীকরণ, যে হ্যাঁ চুরি দুর্নীতি সবাই করে, চুরি দুর্নীতির কোনো ইস্যুই না। আমরা দেখলাম না, যখন চুরির দায়ে শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায় বেশ কিছুদিন জেলবন্দি ছিলেন, তারপরে ফিরে এসে সাংবাদিকদের একটা প্রশ্নের উত্তরে বলছিলেন চুরি দুর্নীতি কোনো ইস্যু না। মানে পশ্চিমবাংলার মাটিতে বসে, পশ্চিমবাংলা বললে আমাদের একটা গর্বের জায়গা আছে, রাজা রামমোহন, বিদ্যাসাগর, ধীরজ, রবীন্দ্র, নজরুলের যে বাংলা, অর্থাৎ নবজাগরণের বাংলা, কুসংস্কার বিরোধী আন্দোলনের বাংলা, স্বাধীনতা সংগ্রামের মানে একটা পৃষ্ঠভূমি বাংলা, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান চর্চা এগিয়ে থাকা একটা বাংলায় এই ধরনের শিক্ষামন্ত্রী জেল থেকে দীর্ঘদিন থাকার পরে ফিরে এসে ওদের দুর্নীতি কোনো ইস্যুই না। কোন ইস্যুতে তৃণমূলের আজকে এই অবস্থা, কি মনে হচ্ছে? স্থায়ীভাবে
সাধারণ মানুষ এটাকে কিন্তু মেনে নেয়নি, এবং সাধারণ মানুষ একটা সুযোগ খুঁজছিল, যদি কোনো সুযোগ পায়। সাধারণ মানুষের একটি মাত্র অধিকার আমাদের দেশ, আমাদের সংবিধান দিয়েছে, সেটা হচ্ছে তার নাগরিক অধিকার, এবং সেই নাগরিক অধিকারের প্রথম এবং প্রধান অধিকার হচ্ছে তার ভোটদানের অধিকার। সেই ভোটদানটা যদি অবাধ শান্তিপূর্ণ পরিবেশে দেওয়া যায়, মানুষ তাহলে তার মতামতটা দিতে পারে। যে কোনো কারণেই হোক, এইবারের যে বিধানসভা নির্বাচন ২৬ সালে হলো, 2026-এ অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন অনেক রকম বেনিয়ম করেছে। তাদের কার্যকলাপ প্রশ্নের উপরে নয়, অনেক অসংখ্য প্রশ্ন আছে। ৯০ লক্ষ মানুষের ভোটাধিকার গেছে, তার মধ্যে ৩৪ লক্ষ এখনো অ্যাপিলেট ট্রাইব্যুনালে ঝুলে আছে। এই প্রথম স্বাধীন ভারতে ভোটদানের অধিকার হরণ করা হয়েছে। অসংখ্য প্রশ্ন আছে নির্বাচন কমিশন সম্পর্কে। কিন্তু তা সত্ত্বেও যে কজন মানুষ এর মধ্যে ভোট দিতে পেরেছেন পশ্চিমবঙ্গবাসী, তারা দুটো যে দফায় ভোট হয়েছে, তারা অবাধে শান্তিপূর্ণ পরিবেশে নিজের ভোটটা নিজে দিতে পেরেছে। ফলে মানুষের গত ১৫ বছরের যে অসহ্য অব্যক্ত যন্ত্রণা ছিল, একটা সুযোগের তারা সুযোগ খুঁজছিল, সেই সুযোগটার সদ্ব্যবহার করেছে ভোটের বাক্সে, এবং তার ফলে এই ফলাফলটা এসছে। তৃণমূলও যে ভোট পায়নি এমন তো নয়, ৪১% ভোট তো কম নয়, তো তারপরেও ৮০টা বিধায়ক তৃণমূলের জিতলো, তো তারপরেও কার্যত একটা অস্তিত্ব সংকটের লড়াই লড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ, তার পাশে কেউ থাকছেন না। আমাদের যে মাল্টি পার্টি ডেমোক্রেসি, সংসদীয় যে রাজনীতি, সেখানে ১৫ বছর পরে একটা দল নির্বাচনে হেরে যাবে, এটা খুব অস্বাভাবিক ঘটনা নয়। এবং তৃণমূল কংগ্রেস হেরেছে, এটা ঠিকই, হারাটা উচিত ছিল, এটাও ঠিকই। কিন্তু তৃণমূল কংগ্রেস এখন যে পরিস্থিতিতে পৌঁছেছে, এইটা হওয়াটা খুবই অস্বাভাবিক মনে হবে। কেন অস্বাভাবিক মনে হবে? না, তারা এখনো ৮০টা আসনে জয়যুক্ত হয়েছে, তারা এখনো প্রায় ৪১% ভোট তারা পেয়েছে, তাদের এখনো সব জেলায় যতগুলো জেলা পরিষদ আছে তাদের তৃণমূলের দখলে আছে। আমি দখল শব্দটা কোডান কোডি বলছি। কি পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, পুরসভা, পুর নিগম, অধিকাংশ ক্ষেত্রেই তারা আছে। লোকসভায় ৪২টা আসনের মধ্যে তারা ২৯টা আসনে রয়েছে, তা একজন প্রয়াত হয়েছে। রাজ্যসভায় ১৬টা আসনের মধ্যে তাদের ১৩টা আসন আছে। অর্থাৎ সংসদীয় রাজনীতিতে তৃণমূল একটা নির্বাচনে ১৫ বছর পরে হেরে যাওয়া রাজ্য বিধানসভায়, এটা কোনো অস্বাভাবিক ঘটনা না। কিন্তু তারা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে, আগামী দিনে আবার নির্বাচনে জয়যুক্ত হয়ে সরকারে আসতে পারে, এটা আমাদের মাল্টিপার্টি ডেমোক্রেসি যে সংসদীয় গণতন্ত্রে, এটা স্বাভাবিক কথা। কিন্তু আমরা যেটা দেখছি গত ১ মাস ধরে, ৪ঠা মে ফল ঘোষণার পরে, সেটা আমাদের কাছে সবসময় মনে হচ্ছে আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন, অস্বাভাবিক ঘটনা, এটা মনে হচ্ছে। তো মনে হওয়াটাই স্বাভাবিক। মানে ওই আবারও বলছি যে আমাদের যে ভারতীয় সংবিধান, তার যে যুক্তরাষ্ট্র কাঠামো, তার যে মাল্টিপার্টি ডেমোক্রেসিতে এটা কেন হবে? বিরোধী দল হিসেবে ৫ বছর কাজ করবে, তারপরে আবার তাদের মানুষ ভোট দিলে ভোটের দিতে আসতে পারে। কিন্তু আবার আমি কিন্তু মনে করব এইটা ছিল অনিবার্য এবং অবশ্যম্ভাবী। আমি আবার কেন এই কথাটা বলছি অনিবার্য অবশ্যম্ভাবী? যেমন ১১ সালে আমি এটা মনে করেছিলাম যে মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার তৈরি হলে চুরি, দুর্নীতি, রাহাজানি ইত্যাদি সবকিছু লাগাম ছাড়া হয়ে যাবে, রাজ্যটা ধ্বংস হয়ে যাবে। এটা গত ১৫ বছরে সব মানুষই বুঝে গেছে। যেটা আমার ছিল প্রেডিকশন বা ভাবনা, এটা প্রমাণিত হয়ে গেছে। আবার এটাও ঠিক, যেহেতু তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছিল বিজেপির প্রয়োজনে, আরএসএস এর প্রয়োজনে, যেহেতু আরএসএস এর বিজেপি পশ্চিমবঙ্গে একচ্ছত্র ক্ষমতা এসে গেছে, তাদের কাছে তৃণমূলের প্রয়োজন ফুরিয়ে গেছে, আর সেই প্রয়োজনটা নেই। মানে বাংলার মাটিতে যদি পদ্মফুল চাষ করতে হয়, সরাসরি বামেদের সঙ্গে লড়াই করে সেটা সম্ভব না। কংগ্রেসও কখনো বিজেপির সঙ্গে হাত মেলাবে না, তাদের যে ন্যাশনাল কম্পালশন যা আছে। সেই জন্য কংগ্রেসের ভিতর থেকে কাউকে ভাঙিয়ে আনতে হবে, যে উচ্চাকাঙ্ক্ষী হবে, স্বৈরাচারী হবে, এখন একতন্ত্রী হবে, যখন যেমন তখন তেমন রাজনীতি করতে পারবে, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাই নিজেকে সহযোগিতা সততার প্রতীক তাকে বলতে হয়েছে। তাকে নির্বাচনের আগে ২০১১ নির্বাচনের আগে বলতে হয়েছে আমি দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, তাকে বলতেছি বদলা নয় বদল চাই, এগুলো বলতে হয়েছে। কারণ একটা ইমেজ বিল্ডিং করে, মানুষের মন জয় করে ৩৪ বছরের বাম সরকারকে সরাতে গেলে এইসব করে তাকে অনেকে নানানভাবে সুসজ্জিত করেছে। তখন কংগ্রেস তাতে হাত মিলিয়েছে, এসইউসিআই হাত মিলিয়েছে, মাওবাদীর হাত মিলিয়েছে, মৌলবাদীর হাত মিলিয়েছে, বিচ্ছিন্নতাবাদীর হাত মিলিয়েছে, সব অংশের মানুষ, এমনকি সাম্রাজ্যবাদী শক্তিও হাত মিলিয়েছে, এবং তাকে
তাছাড়া পুঁজিপতিরাও তাদের নানানভাবে ফান্ডিং করেছে, যে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এসছে। তখন বিজেপি সরাসরি হাত না মেলালেও পেছন থেকে তাদের সমর্থন দিয়েছে যাতে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে, বামফ্রন্ট হটে যায়। তো হয়েছে 11 সালের নির্বাচনের মধ্যে দিয়ে। কিন্তু এখন বিজেপি যেহেতু ক্ষমতা এসে গেছে, বিজেপি একসময় ছিল এখানে থার্ড প্রান্তিক শক্তি ছিল, তারপর একসময় সেটা বিরোধী শক্তিতে এসছে, বিরোধী দলনেতা পেয়েছে, এখন তারা 1 নম্বর শক্তিতে এসছে, ক্ষমতা এসছে। এখন বিজেপির কাছে তৃণমূলের আর প্রয়োজন নেই, এবং সেই কারণে তৃণমূলে যারা নির্বাচিত হয়েছেন এই বাজারে, মানে বাজারের কথাটা ব্যবহার করতে আমি চাইছি না, মানে এই পরিস্থিতিতে তাদেরকে তারা দল বদল করিয়ে একেবারে সরাসরি বিজেপি হয়তো নিতে পারছে না, কিন্তু একটা নিউ ব্লক করে আমি সরকারের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই কেন বেছে নেওয়া হলো সেই নিউ ব্লকের নেতা হিসেবে, কেন, যদি বিজেপির চক্রান্তই হয়ে থাকে? আমি যেটা পরিষ্কার যেটা দেখতে পাচ্ছি তাতে এটা আমার বিশ্লেষণ থেকে বক্তব্য। না, এটা অনেকেই মনে করছে, আমি দেখছি রাজনৈতিক মহলে এটা একটা কথা হচ্ছে যে বিজেপির এই চক্রান্ত। আমি চক্রান্ত কথাটা, ষড়যন্ত্র কথাটা আমি এটা বলতে চাই না, বিজেপির এটা স্বার্থেই কাজটা হচ্ছে। এবং এটা ঘটনার যে পরম্পরা, কারণ শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম গেছে বিরোধী দলনেতা হিসেবে, তাকে বিরোধী দলনেতার ঘর খুলে দেওয়া হয়নি, আটকে রাখা হয়েছে। তারপরে একটা অভিযোগ জমা পড়েছে, দুজনের অভিযোগ যে আমাদের সই এটা নয়। তারপরে সেটাকে নিয়ে হেয়ার স্ট্রিট থানায় একটা লিখিত এফআইআর করা হয়েছে। হেয়ার স্ট্রিট থানার এফআইআরের ভিত্তিতে সিআইডি তদন্তের নির্দেশ হয়েছে। সিআইডি তদন্তের নির্দেশ হওয়ার ফলে নোটিশ জারি হয়েছে অভিষেক ব্যানার্জির বাড়িতে গিয়ে। তখন এরা আলাদা করে বৈঠক করে আমরা পরিষদ দলনেতা বলে চিঠি দেওয়া হয়েছে সাক্ষাতে স্পিকারকে। স্পিকার সঙ্গে সঙ্গে তাদেরকে বিরোধী দলনেতার আসনে বসিয়ে দিয়েছেন, এবং সেটা বিরোধী দলনেতার ঘরও খুলে দিয়েছেন যাতে তারা বিরোধী দলনেতার ঘরে বসে মিটিং করতে পারে। অতএব যেভাবে বিষয়টা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে পেছনে প্রচ্ছন্নভাবে হলো বিজেপির একটা মদত আছে। ঠিক একইভাবে এই ঘটনা ঘটার পরেই দিল্লিতে যখন দেখা গেল যে রাজ্যসভার তো যারা সাংসদ তারা তো সরাসরি নির্বাচিত হন না, তারা বিধানসভার সদস্য দ্বারা নির্বাচিত হন। সেখানে ইতিমধ্যে 3 জন পদত্যাগ করে এসেছেন। তার আগে কেন পদত্যাগ করেন, হঠাৎ এখন কেন পদত্যাগ করছে নির্বাচনের ফলাফলের পরে, এর প্রশ্ন উঠবেই। দ্বিতীয় কথা হচ্ছে তার মধ্যে সুস্মিতা দেব, তিনি আবার আসামের মহিলা, আসামের ব্যক্তি, আসামে গিয়ে তিনি ওখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করছেন। জানা যাবে আগামী দিনে তিনি কোন দিকে যাচ্ছেন। এদিকে লোকসভায় যে 28 জন এখন জীবিত মানে এখন আছেন আর কি, রয়েছেন, একজন প্রয়াত হয়েছেন বলে কথাটা মুখে চলে এলো, জীবিত তো বটেই থাকবেন, তারা আবার একটা নতুন ব্লক করছেন। কিন্তু এই যে ব্লকটা করলেন, এটা তো ঘটনাটা কি না, এই সভাটা যে আয়োজন করা হলো 8ই জুন সোমবারে দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাসভবনে। ভূপেন্দ্র যাদব কে? বিজেপি জাতীয় স্তরের নেতা, পশ্চিমবঙ্গের প্রভারী এবং কেন্দ্রীয় মন্ত্রী। তার বাসভবনে কি কোনো জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে? না। চা চক্রে কোনো বিজয় উৎসব হচ্ছে? না। সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে, এবং সেই মিটিংটার আহ্বান করছেন কে? না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এটাও ঘটনা, সেই মিটিংয়ের নাকি শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। এবং সেই মিটিংয়ের পরেই একটা মুখপাত্র, ওই গ্রুপের মুখপাত্র ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, তিনি সাংবাদিকদের বলছেন যে আমরা একটা নতুন ব্লক করলাম, 20 জনের মধ্যে ব্লক। আমরা ইতিমধ্যে চিঠি দিয়ে ওম বিড়লা, আমাদের লোকসভার যিনি স্পিকার, তাকে আমরা চিঠি দিয়েছি আমাদের বসার জায়গাটা লোকসভায় আলাদা করতে, আমরা এনডিএর পার্টনার হয়ে কাজ করতে চাই। তাহলে এই ঘটনাগুলো কি আমরা একবারে কি বুঝি না কিছু? এটা থেকে বোঝা যায় যে বিজেপি পেছনে থেকে এই কাজটা করাচ্ছে, এবং যেহেতু ওম বিড়লা বিজেপির নির্বাচিত সাংসদ থেকে স্পিকার হয়েছেন, এবং সবই বিজেপির, তো এই জায়গাটা হয়েছে। তাহলে এই যে আমি বললাম যে সব বিজেপির দিকে চলে যাচ্ছে, বা নির্বাচিত এমএলএ এমপিরা আর তৃণমূলের সঙ্গে থাকতে চাইছে না, এটাও সেই বিজেপির প্রয়োজনে। অর্থাৎ বিজেপি যে তখন ডাবল ইঞ্জিন সরকার রাজ্যে এবং কেন্দ্রে, অতএব আর যারা আসতে চাইছে না, মানে কোনো কারণে আসতে চাইছে না, তাদের কাছে নোটিশ চলে যাচ্ছে, ইডির তল্লাশির নোটিশ, নাহলে সিআইডির তল্লাশি। এখন সিআইডি, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবই তো বিজেপির সঙ্গে চলে এসছে, যেহেতু ডাবল ইঞ্জিনের। মুকেশবাবু, এখন যখন এই পরিস্থিতি,
মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দলটা গড়লেন, অথচ তারই হাতছাড়া হয়ে যাচ্ছে দলটা। প্রতীকও থাকবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠছে, এবং এমনও কথা বাজার মানে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে কংগ্রেসে ফিরবেন, আহ, তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস কি তাহলে মিলে যাবে, এরকম নানা কথা। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসে ফেরেন, আমি মানে যদি এমন হয় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করলেন তারাই আসন তৃণমূল, বেশিরভাগ বিধায়ক তার সঙ্গেই, তো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে হয়তো চলে এলেন, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের কি হবে? বামেরা কি থাকবেন? তারা তীব্র বিরোধিতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুনুন, বামেরা কার সঙ্গে থাকবে না থাকবে সেটা বামেরা তাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা বসে ঠিক করবেন। তবে পশ্চিমবঙ্গের মাটিতে বা জাতীয় স্তরে আমরা যেটুকু আমাদের রাজনৈতিক জ্ঞান গম্যি আছে আর কি, তাতে দেখেছি যে কংগ্রেস হচ্ছে স্বাধীনতা লাভের অনেক আগে থেকে এই পার্টিটা চলছে, এবং কংগ্রেস মানে একটা স্রোত, স্বাধীনতা আন্দোলনের স্রোত। সেই স্রোত থেকে কংগ্রেস পার্টি, পরাধীন ভারত থেকে যারা স্বাধীন ভারতে কংগ্রেস পার্টিও কখনো কখনো ভেঙেছে, কিন্তু মূল ধারাটা কংগ্রেসই রয়ে গেছে। আবার আমাদের রাজ্যের ক্ষেত্রে এই কংগ্রেস পশ্চিমবঙ্গে দু একবার ভেঙেছে, রাজ্যের ক্ষেত্রে একবার প্রণব মুখার্জির নেতৃত্বে একবার হয়েছিল, আর যখন ন্যাশনাল লেভেলে ভেঙেছিল তখন প্রিয়রঞ্জন দাস মুন্সির একটা অন্য দলে ছিল, কিন্তু তারা সবাই কিন্তু মূল স্রোতে ফিরে এসেছিল। অর্থাৎ যারা কংগ্রেসের মূল স্রোত থেকে বেরিয়ে গেছিল ন্যাশনাল কারণে কি রাজ্যের কারণে, তারা কিন্তু বেশি দিন তারা টিকতে পারেনি, তারা আবার পরে সবাই মূল কংগ্রেসে ফিরে এসেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে দল তৈরি করে কিন্তু 26 সাল অব্দি তো চালিয়ে দিলেন, অর্থাৎ 28 বছর তো তিনি চালালেন। শুধু চালালেন নয়, তিনি কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করে দিয়েছেন, কারণ কংগ্রেস ভেঙে ভেঙে তো তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসা হয়েছে। এবং তিনি শুধু দল চালাননি, তিনি বাম সরকারকে হঠাতে সমর্থ হয়েছেন, এবং তিনি বাম সরকারকে শুধু হঠাতে সমর্থ হননি, তিনি বিজেপিকে বিরোধী দলে আনতেও সহযোগিতা করেছেন, এবং আলটিমেটলি বিজেপি ক্ষমতায় এসে। অর্থাৎ মমতা ব্যানার্জি যে রাজনৈতিক কর্মকাণ্ড, এটা একটা খুব গবেষণার বিষয়। হ্যাঁ, এবং তার দল পরিচালনা করা, তার জোট পরিচালনা করা, বিজেপির সঙ্গে হাত মেলানো, কখনো কংগ্রেসের সঙ্গে হাত মেলানো। যেমন লোকসভা ভোটে বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে 98, 99, 2004-এ লোকসভা ভোটে। আবার 2001-এ, 2011-তে তিনি কংগ্রেসের সঙ্গে হাত মেলাচ্ছেন। বারবার ওই পিরিয়ডটাই তিনি পাল্টেছেন, দল কিন্তু পাল্টেছেন। আজকের দিনে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এই হাল হয়েছে বা অবস্থা তৈরি হয়েছে, এটা আমরা খুব খুশি হচ্ছি, বিষয়টা না হওয়া উচিত নয় আমি বলবো, কিন্তু এটা অবশ্যম্ভাবী ছিল মমতা ব্যানার্জি যেভাবে দল পরিচালনা করে এসছেন, বা তার যা নেতৃত্ব যেভাবে কাজ করে। ও যখন ক্ষমতায় থাকে সবাই ক্ষমতার পিছনে ঘুরঘুর করতে থাকে, অনেক বুদ্ধিজীবীরাও ঘুরঘুর করেছে, মানে IAS IPS ঘুরঘুর করেছে, আর তার দলের যারা আছে তারা তো ঘুরঘুর করবেই। এটা তো কোনো সংসদীয় রাজনীতিতে আমাদের দেশের সাংবিধানিক কাঠামোতে হওয়ার কথা না। নাগরিক চেতনা, নাগরিক অধিকারটা তো গুরুত্বপূর্ণ ভারতবর্ষের সংবিধানের নীতিতে। সেখানে নাগরিক অধিকারের জায়গা থেকে আমি উপভোক্তা হয়ে গেলাম, আমাকে একটা MP দিয়ে দিয়েছে, আমাকে একটা সাংসদ করে দিয়েছে, আমাকে একটা কোনো কমিটির চেয়ারম্যান করে দিয়েছে, আমি খুশি হয়ে গেলাম, আমি আর কিছুই বললাম না, খালি গুণগান গেয়ে গেলাম। এটাতে কখনো নাগরিক অধিকারের মধ্যে পড়ে না। যাক, দুর্ভাগ্যজনক হলেও পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে। এখন এই জায়গায় কংগ্রেস নিলে পশ্চিমবঙ্গের মাটিতে কংগ্রেসের যা অবশেষ আছে তারা নিশ্চয়ই এটাকে স্বাভাবিকভাবে মেনে নেবে না। যারা কংগ্রেসের কর্মীরা আছে, আমি তারই কথাই বলছি। নেতৃত্বটা তো হাইকমান্ডের নির্দেশ দিলে তারা মেনে নিতে বাধ্য হবে, কিন্তু সাধারণ মানুষের যারা কংগ্রেসের রয়েছেন আর কি, মানে দুর্দিনেও যারা কংগ্রেসটা করেছে, এই 2026-এর বিধানসভা নির্বাচনে তো কংগ্রেস একাই লড়েছে, এবং একা লড়েও দুটো বিধানসভা তারা জিতেওছে, এবং ভোট শতাংশ, বামেদের ভোট শতাংশের প্রায় কাছাকাছি তারা ভোট আছে এখনো। অর্থাৎ কংগ্রেসের সেই যারা স্বাধীনতা পূর্ব যে ঐতিহ্য, ইতিহাস, তার যে লেগাসি এখনো কিন্তু মানুষ মনে করে, এবং যারা পুরনো দিনের মানুষ তারা বিশ্বাসই করেন যে স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের একটা বড় ভূমিকা আছে। এবং সেই কারণেই তো কংগ্রেসের যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়কালে মহাত্মা গান্ধীকে লোকে জাতির জনক হিসেবে এখনো পুজো করে, এবং ভারতবর্ষের আইকনিক ফিগার হচ্ছেন অবশ্যই মহাত্মা গান্ধী, যে মহাত্মা গান্ধীকে আবার RSS এর খুন করেছিলেন, নাথুরাম গডসে। কবে খুন করলেন না, দেশ স্বাধীন হওয়ার জাস্ট 5.5 মাসের পরে। হ্যাঁ, এইসব ঘটনা তো ইতিহাসে আছে। তো যাই হোক, এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দলের যে অবস্থাটা হয়েছে,
এটা আমি যদি একজন বিজ্ঞানের শিক্ষক হিসাবে বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করি, তাহলে সংসদীয় গণতন্ত্রটা হওয়া উচিত না হলেও এটা অবশ্যম্ভাবী অনিবার্য ছিল, সেটাই ঘটছে। এবার মমতার দল আলটিমেটলি থাকবে কিনা, তার প্রতীক থাকবে কিনা, যদি প্রতীক থাকে তিনি তাহলে আলাদা কোনো দলের সঙ্গে মার্চ করে যাবেন কিনা, সেগুলো আগামী দিনে দেখতে হবে। তবে মমতার বিশ্বাসযোগ্যতা ভারতীয় রাজনীতিতে তলানিতে চলে গেছে। রাজ্য স্তরে তো বটেই, জাতীয় স্তরের নেতারা অন্য কিছু ভাবছেন কিনা আমি জানি না। জাতীয় স্তরের নেতাদের উচিত মমতাকে সঙ্গে নিয়ে রাজনীতি করাটা সবসময় রিস্ক আছে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।